রাম বন্ধুরা, আমি অমৃতা। আজকে আমি রাম ঠাকুরের কথা বলি থেকে আরেকটা অংশ আপনাদের শোনাবো। আজকে একটু ক্ষমা করবেন, বাইরে তো খুব বৃষ্টি পড়ছে, আজের বৃষ্টির আওয়াজ খুব পেয়ে থাকতে পারেন, তার জন্য যে ডিস্টার্ব হবে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। 1921 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে অসহযোগ আন্দোলনের প্রবল বন্যা যেন গোটা দেশটাকেই ভাসাইয়া দিতে চাহিতেছে। নাগপুর কংগ্রেসের গান্ধীজির মতোই গৃহীত হইয়াছে, এবং যদিও দেশবন্ধু চিত্তরঞ্জন পূর্বেই গান্ধীজির বিরোধিতা করিয়াছিলেন, এখনও তিনি এই আন্দোলনের প্রাদেশিক নেতৃত্ব গ্রহণ করিলেন। তৃণমূল আন্দোলন আরম্ভ হইল। 144 ধারা অমান্য করিয়া পুলিশের লাঠি ও বেটনকে অগ্রাহ্য করিয়া রাস্তায় রাস্তায় মিছিল বাহির হইল। মাদক দোকানের সম্মুখে পিকেটিং চলিতে লাগিল। একদল গ্রেফতার হইতে না হইতেই অন্য দল আসিয়া তৎক্ষণাৎ কার্যভার হাতে লয়। পুলিশ গ্রেফতার করিয়া চলিল, ইহা যেন আর শেষ নাই। ছেলেরা দলে দলে স্কুল কলেজ খালি করিয়া রাস্তায় আসিয়া দাঁড়াইল। মনে হইল যে জাতীয় জীবনের এক মহা বিপর্যয় উপস্থিত হইয়াছে। একজনের পর একজন নেতা গ্রেফতার হইতে লাগিলেন। পাইকারি গ্রেফতারের তো কথাই নাই। শীঘ্রই দেখা গেল যে ছেলে আর স্থান সংকুলান হইতেছে। দলে দলে লোক চাকুরি ছাড়িয়া, ওকালতি ছাড়িয়া, ডাক্তারি ছাড়িল, ব্যারিস্টারি ছাড়িল, নির্বাচনে এই আন্দোলনে ঝাঁপিয়া পড়িল। এমন উন্মাদনা জীবনে আর বোধ দেখি নাই। দেশের শিক্ষা ব্যবস্থা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন হইতে কলকাতায় আসিয়া ইউনিভার্সিটি ইনস্টিটিউট বলে শিক্ষা মিলন নামে এক প্রবন্ধ পাঠ করিলেন। স্যার আশুতোষ সেনেট হলে ছাত্রদের সমবেত করিয়া ওজিস্মিনী ভাষায় তাহাদের সম্মুখে এক বক্তৃতা করিলেন। কিছুটা কাজ যে না হইল না তাহা নয়, কিন্তু তাহার কর্ণধারগণের দুশ্চিন্তা দূর হইল না। বাহিরের অবস্থা যখন এই প্রকার, সেই সময় আমার মনের মধ্যে এক বিষয় বিপ্লব চলিতেছিল। এই আন্দোলনে যোগ দিব কি দিব না, এই চিন্তায় অহর্নিশি করিতেছিলাম। রাত্রিতে ঘুম হইত না, আহারেও রুচি ছিল না। বন্ধু বান্ধবদের সহিত নানা দিক হইতে কথাটার আলোচনা করিতাম, কিন্তু কিছুই স্থির করিতে পারিতেছিলাম না। কথাটা স্যার আশুতোষের কানেও উঠিয়াছিল, এবং তিনি আমাকে ডাকিয়া অনেক জিজ্ঞাসাবাদ করিয়াছিলেন। আমার মনের যখন এই দুর্লমান অবস্থা, কি করিব কিছুই ঠিক করিতে পারিতেছি না, এমন সময় একদিন বৈকালে বরদাবাবু আমার বাসায় আসিয়া উপস্থিত হইলেন। বৃন্দাবন হইতে ঠাকুর তাহাকে একখানা চিঠি লিখিয়াছেন, এবং তিনি এই চিঠিখানা আমাকে দেখাইতে লইয়া আসিয়াছেন। আমার সম্বন্ধে ঠাকুর লিখিয়াছেন, ইন্দুবাবুর মন বড়ই চঞ্চল হইয়া উঠিয়াছে, তাহাকে একটু স্থির হইতে বলিবেন। ঠাকুরের অপার করুণা। আমার সমস্যার সমাধান হইয়া গেল। অনেক দিন পর সে রাত্রিতে নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারিলাম। জীবনে এই ব্যাপারটা লইয়া অনেক চিন্তাও করিয়াছি, এবং নিশ্চিত রূপে বুঝিতে পারিয়াছি যে ঠাকুর আমাকে এক মহা বিপদ হইতে পরিত্রাণ করিয়াছিলেন। আত্মবিশ্লেষণ করিয়া বুঝিলাম যে সার্থক কংগ্রেস কর্মী হইতে হইলে যে সকল দোষগুণ অত্যাবশ্যক, আমার মধ্যে তাহার অধিকাংশই নাই। সুতরাং হঠকারিতা করিয়া একটা
কিছু করিয়া বসিলে আমার একুল ওকুল দুই কুলই যাইত। তখনও ঠাকুরের সহিত আমার পরিচয় বেশি দিনের নয়। সুতরাং বৃন্দাবনে থাকিয়া যে তিনি আমার মনের চাঞ্চল্য টের পাইয়াছিলেন ইহাতে কম বিস্মিত হই নাই। কিন্তু ক্রমে বুঝিয়াছি যে তিনি সবই জানিতে পারেন। মনের নিবৃত্ততম চিন্তা তাহার অগোচর থাকে না। একদিন তিনি জনৈক ভদ্রলোককে শাসনের ভঙ্গিতে বলিয়াছিলেন, আকাশ সর্বদাই আছে, হাঁটিতে পাহারা ফাঁকি দিবার জো নাই। পুণ্ডরিক চক্ষে সবই প্রকাশ থাকে। ইহার প্রমাণ আমি জীবন ভরিয়াই পাইয়াছি। কিন্তু কথাগুলি নিতান্তই ব্যক্তিগত, সুতরাং এখানে কিছু প্রকাশ করা সম্ভব নয়। আজকের এই গল্পটা এইটুকুনি। আমি এটার পরবর্তী অংশ আপনাদের আবার পরের দিন শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জয় রাম।